আসসালামু আলাইকুম। আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেসিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব এন্ট্রপি কী এবং এন্ট্রপি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কীরকম হয় এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কীরকম হয়। আসলে এন্ট্রপি হচ্ছে শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভবতাকে সাধারণত আমরা এন্ট্রপি বলে থাকি। যদি আমরা মনে করি যে এই একটি বস্তুর এখানে তাপমাত্রা ধরলাম আমরা পানির তাপমাত্রা এখানে 50 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আরও পানি আছে, এটার তাপমাত্রা যদি আমরা দেখি যে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা পার্থক্য আছে। এই তাপমাত্রা পার্থক্য থাকার কারণে তাপ এখান থেকে এখানে এই পাশ থেকে এই পাশে প্রবাহিত হবে, অর্থাৎ তাপ যেহেতু প্রবাহিত হবে এক্ষেত্রে আমরা কিছু কাজ পাবো। তাহলে শক্তি বা তাপ প্রবাহর সৃষ্টি হওয়ার কারণে আমরা কিছু কাজ পাবো। যদি তাপমাত্রা এটা এবং এটা যদি সমান হয়ে যায় তাহলে এখানে কোনো তাপের প্রবাহ হবে না, তখন আমরা কোনো কাজ পাবো না। সুতরাং অবশ্যই তাপমাত্রা পার্থক্য থাকতে হবে। যদি তাপমাত্রা পার্থক্য কমে যায় তাহলে আমরা কাজও কম পাবো, এবং তাপমাত্রা পার্থক্য যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের কোনো সিস্টেম করতে কোনো কাজ হবে না। এখন আমরা দেখব যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। আসলে প্রত্যাবর্তী প্রক্রিয়াটা বোঝার জন্য আমাদের একটু আলোচনা করতে হবে। প্রত্যাবর্তী প্রক্রিয়া যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। তার মানে আমরা যদি চিন্তা করি যে বরফ H2O এটা হচ্ছে বরফ। এই বরফকে যদি আমরা গলাই, বরফকে গলানোর পর সেটা পানি হবে। আবার যতটুকু তাপ গ্রহণ করে পানি হলো সেই তাপটুকু যদি আমরা আবার বর্জন করি তাহলে আবার সেটা কি হবে, বরফে পরিণত হবে। এক্ষেত্রে বোঝা গেল যে বরফ থেকে পানি অথবা পানি থেকে বরফ পাওয়া গেল। এই জন্য এই প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতেছে, একবার এই দিক আরেকবার হচ্ছে এই দিক, এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়া প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল এক, অর্থাৎ তাপ গ্রহণ করে পানি এবং এই তাপ ছেড়ে দিয়ে পুনরায় বরফে পরিণত হয়েছে। সুতরাং বলতে পারি আমরা এই প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী। এই প্রক্রিয়াটি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। অথবা বাষ্পের জন্য আমরা চিন্তা করতে পারি, বাষ্প যদি আমরা ঠান্ডা করি তাহলে আবার পানি হবে, আবার পানিকে যদি ওই পরিমাণ তাপ দিই তাহলে সেটা আবার বাষ্প হবে। সুতরাং এটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। আবার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এটার সংজ্ঞা থেকে পাই যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না, তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। যেমন আমরা যদি মনে করি যে একটা বস্তুর এটা তাপমাত্রা T1 অর্থাৎ বেশি, এর তাপমাত্রা আছে T2, আমি যদি বলি T1 গ্রেটার দেন T2, তাহলে তাদেরকে যদি আমরা সংস্পর্শ নিয়ে আসি, তাপমাত্রা যেহেতু T1 বেশি, এই বস্তু থেকে এই বস্তুতে তাপ স্থানান্তরিত হবে। কোনো একটা সময় T1 সমান T2 হবে। যতক্ষণ পর্যন্ত T1 আর T2 সমান না হবে ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান ঘটবে। আবার এই বস্তুকে যদি আমরা রেখে দেই কোনো সময়ে, কিন্তু তাদের তাপমাত্রা আবার পুনরায় T1 এবং T2 এরকম হবে না, অর্থাৎ এটা তাপমাত্রা বাড়বে এটা তাপমাত্রা কমবে এরকম হবে না, তারা একই তাপমাত্রা থাকবে। এই জন্য এই প্রক্রিয়াটি হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে যখন তার তাপমাত্রা এক হলো পরবর্তীতে আবার তারা পুনরায় তাদের তাপমাত্রা ফিরে পায়নি। ঠিক একইভাবে বলতে পারি, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি গরম পানি এবং ঠান্ডা পানি যদি মিশ্রণ ঘটাই তাহলে দুটি তাপমাত্রা সমান হয়ে যাবে কোনো এক সময়, কিন্তু কখনোই আবার পুনরায় ওই কিছু পানি গরম হবে না, আবার ঠান্ডা পানিটুকু আলাদা করা যাবে না। সুতরাং এই প্রক্রিয়া হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক একইভাবে আমরা যদি মোম জ্বালাই, মোম জ্বালানোর পরে দেখা যাবে যে এই জ্বালানো মোম থেকে পুনরায় আমরা আবার মোম পাবো না, কারণ এটি হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আবার হাতে হাতে যদি আমরা হাত ঘষি তাহলে সেক্ষেত্রেও কিছু তাপ উৎপন্ন হবে, এই তাপ থেকে পুনরায় আমরা আবার ঘর্ষণ বল পাবো না। এটি হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তবে আমাদের মনে রাখতে হবে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ঘটনা ঘটে সবকটি ঘটনাই প্রায়ই হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন আমরা দেখব যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কীরকম থাকে এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কীরকম থাকে। এটা ব্যাখ্যার জন্য আমরা একটু চিত্রের দিকে খেয়াল করব। মনে করি এটি একটি কার্নোট চক্র A B C D। এটা হচ্ছে
তাপমাত্রা T1 এবং এক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে T2। এটি সমষ্ণ রেখা অর্থাৎ সমষ্ণ প্রসারণ, এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটি সমষ্ণ সংকোচন, এটি রুদ্ধতাপীয় সংকোচন। এখন এদিক বরাবর যদি চাপ চিন্তা করি, এদিক বরাবর আমরা আয়তন চিন্তা করি, তাহলে কার্নোট চক্র একটি প্রত্যাবর্তী চক্র। এটি একটি প্রত্যাবর্তী চক্র, কারণ আগে একটি গ্যাস প্রসারিত হয় সমষ্ণ প্রসারণ, পরে ওই গ্যাসটির রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে, পরে আবার গ্যাসটির সমষ্ণ সংকোচন ঘটে, আবার রুদ্ধতাপীয় সংকোচন ঘটে, পুনরায় আদি অবস্থায় ফিরে আসে। এক্ষেত্রে গ্যাসটির ক্ষেত্রে আমরা বলবো যে এটি কার্নোট চক্রের একটি প্রত্যাবর্তী চক্র। এখন প্রত্যাবর্তী চক্র অনুসারে আমরা বলতে পারি এক্ষেত্রে যে এবি সমষ্ণ রেখার, এবি হচ্ছে সমষ্ণ রেখা, এই রেখার এন্ট্রপির পরিবর্তন, এবি সমষ্ণ রেখার এন্ট্রপি যদি আমরা বলি, এন্ট্রপির পরিবর্তন, এবি সমষ্ণ রেখার এন্ট্রপির পরিবর্তন হচ্ছে T1/Q1, অর্থাৎ এক্ষেত্রে গ্যাস যে তাপ গ্রহণ করেছে সেটি ছিল Q1 এবং তাপ গ্রহণ করে তাপমাত্রা হয়েছিল T1, এই জন্য এন্ট্রপির পরিবর্তন হচ্ছে Q1/T1। ঠিক একইভাবে সিডি সমষ্ণ সংকোচন, সিডি হচ্ছে সমষ্ণ সংকোচন বেলায় এন্ট্রপির পরিবর্তন আমরা বলতে পারি -Q2/T2। এক্ষেত্রে মাইনাস হওয়ার কারণ হচ্ছে সমষ্ণ সংকোচনের বেলায় পিস্টন দ্বারা কিছু কাজ করা হয়, অর্থাৎ সিস্টেমের উপর পিস্টন কাজ করে, এই জন্য কৃত কাজ হচ্ছে মাইনাস, এই জন্য এখানে আমাদের মাইনাস হবে, এটি মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা দেখতেছি যে দুটি সমষ্ণ প্রসারণ এবং সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে মোট কৃত কাজ যদি আমরা হিসাব করি, মোট কৃত কাজ, তাহলে সমীকরণটি যদি আমরা যোগ দিই, মোট কৃত কাজ এক্ষেত্রে হবে মোট এন্ট্রপি যদি আমরা হিসাব করি, তাহলে ডেল এর সমান আমরা লিখতে পারি T1/T1 Q2/T2। আবার আমাদের খেয়াল রাখতে হবে যে কার্নোট চক্রের মতে আমরা জানি, কার্নোট চক্রের মতে আমরা লিখতে পারি Q1/T1 সমান Q2/T2, অর্থাৎ এটা থেকে আমরা জানি যে কার্নোট চক্রের উৎসের তাপমাত্রা যত বেশি হবে আমাদের তাপ গ্রহণ ক্ষমতাও তত বেশি হবে, এবং যতটুকু তাপ বর্ধিত করবে গ্রাহকের তাপমাত্রাও ততটুকু হবে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা এরকমটাই জানি। এখান থেকে আমরা Q2/Q1 এর জায়গায় আমরা Q1/T1 লিখতে পারি, Q2/T2 এর স্থলে Q1/T1 লেখা যায়, তাহলে এই সমীকরণে আমরা এই মানটি বসিয়ে দেব। সুতরাং এই সমীকরণ থেকে লিখতে পারি ডেল এস সমান Q1/T1 Q2/T2 এর পরিবর্তে লিখতে পারি Q1/T1। সুতরাং এটা হবে 0। সুতরাং আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0। তাহলে আমরা একটু লিখে নিতে পারি, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0, অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হবে না। এখন আমরা দেখব অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বোঝার জন্য আমরা আগেই দুটি বস্তুর কথা চিন্তা করি, একটি বস্তুর তাপমাত্রা হচ্ছে T1 এবং অন্য একটি বস্তুর তাপমাত্রা হচ্ছে T2। আমরা ধরে নেই T1 > T2, তাহলে এটি উষ্ণ বস্তু, এটি হচ্ছে শীতল বস্তু। দুটি যদি তাদেরকে আমরা তাপীয় সমতা অর্থাৎ একসাথে করি, তাহলে দেখা যাবে T1 থেকে তাপ T2 বস্তুতে গিয়ে যাবে, অর্থাৎ T1 এটা উচ্চ তাপমাত্রা বস্তু থেকে তাপ নিম্ন তাপমাত্রা বস্তু থেকে সঞ্চালিত হবে। সুতরাং এই উত্তপ্ত বস্তুটির এন্ট্রপি হ্রাস আমরা লিখতে পারি, এই বস্তুর নাম দিলাম এ, এই বস্তুর নাম দেওয়া হলো বি। তাহলে উত্তপ্ত বস্তুর এন্ট্রপি হ্রাস পাবে -dQ/T1, অর্থাৎ এখানে তাপমাত্রা যেহেতু চলে যাবে, তাপমাত্রা কোনো সিস্টেম থেকে চলে আসলে আমাদের মাইনাস ব্যবহৃত হয়, এই জন্য -dQ/T1। এবং শীতল বস্তুর এন্ট্রপি বৃদ্ধি, বৃদ্ধি হবে dQ/T2।
এখন সিস্টেমের মোট এন্ট্রপি বৃদ্ধি যদি আমরা লিখি, মোট এন্ট্রপি বৃদ্ধি আমরা যদি ডেল্টা এস দ্বারা প্রকাশ করি, ডেল্টা এস সমান মাইনাস ডিকিউ বাই টি ওয়ান প্লাস ডিকিউ বাই টি টু। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা আগেই ধরে নিয়েছি টি ওয়ান গ্রেটার দেন টি টু, যেহেতু টি ওয়ান বড়, কাজেই এই ডিকিউকে এই বড় মান দিয়ে ভাগ করলে এটার একটা ছোটো মান আসবে। যেহেতু এটার মান ছোটো আসবে, তাহলে এটার মান যেহেতু বড় টি থেকে ছোটো টি যদি বাদ যায়, তাহলে আমাদের ডেল এস এর মান হবে ধনাত্মক। এই জন্য আমরা লিখতে পারবো যে ডেল এস গ্রেটার দেন 0, অর্থাৎ ধনাত্মক মান পাবো। সুতরাং আমরা বলতে পারি যে এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পাবে। এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তাপ প্রবাহের দিক এমন হবে যেন এন্ট্রপি বৃদ্ধি পায়। মানে এই বস্তু থেকে বি বস্তুতে তাপ এমনভাবে প্রবাহিত হবে যেন এন্ট্রপি বৃদ্ধি পায়, কারণ আমরা সমীকরণ অনুসারে এন্ট্রপি বৃদ্ধি পায়, অর্থাৎ ডেল এস এর মান ধনাত্মক পেয়েছি। আসলে প্রকৃতিতে সব কিছু সাম্যাবস্থা পেতে চেষ্টা করে। একটি সিস্টেম যতই সাম্যাবস্থার দিকে এগিয়ে যায়, ততই তার কাছ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সাম্যাবস্থায় পৌঁছালে সিস্টেম থেকে আর কোনো কাজ পাওয়ার সম্ভাবনা থাকে না। আর সিস্টেমের এই শক্তি রূপান্তর অক্ষমতাই হচ্ছে আমাদের এন্ট্রপি। এক বা একাধিক সিস্টেম যত সাম্যাবস্থার দিকে এগিয়ে যাবে, তত এন্ট্রপি তত বাড়তে থাকে। সাম্যাবস্থা এন্ট্রপির মান সবচেয়ে বেশি হবে, এটা আমাদের মনে রাখতে হবে যে সাম্যাবস্থায় কোনো বস্তুর এন্ট্রপির মান সবচেয়ে বেশি হবে। যেহেতু প্রকৃতি সব কিছু সাম্যাবস্থার দিকে যেতে চায়, সুতরাং প্রকৃতির এন্ট্রপি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং প্রকৃতির এন্ট্রপি ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে এক সময় আমাদের শক্তি রূপান্তর আর করা সম্ভব হবে না, এবং এই বিষয়টিকে আমরা পৃথিবীর তাপীয় মৃত্যু বলে অভিহিত করে থাকি। সুতরাং দেখা গেল যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির বৃদ্ধি পায়, এবং পূর্বে আমরা দেখেছি যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখব সমুষ্ণ ও রুদ্ধতাপীয় রেখার ঢাল। আমরা একটা লেখচিত্র শুরুতে চিন্তা করি। এটা হচ্ছে সমুষ্ণ রেখা, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। আমরা জানি যে এই সমুষ্ণ রেখার ঢাল হচ্ছে কম এবং রুদ্ধতাপীয় রেখার ঢাল হচ্ছে বেশি, এজন্য রুদ্ধতাপীয় রেখাটি একটু খাড়া বেশি। এদিক বরাবর আমরা প্রেসার নিলাম, এদিক বরাবর নিলাম আমরা ভলিউম। তাহলে আমরা সমুষ্ণ রেখার ক্ষেত্রে জানি, সমুষ্ণ রেখা যদি আমরা শুরুতে চিন্তা করি, সমুষ্ণ রেখার জন্য জানি পিবি সমান ধ্রুবক, এটা আমরা জানি। এখন এই সমীকরণকে আমরা আয়তনের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডিবি পিবি ইকুয়াল টু 0, কারণ ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে হবে পি ডিবি বি প্লাস বি ডিপি বাই ডিবি, অর্থাৎ ডিডিবি পি ইকুয়াল 0। এখান থেকে লেখা যায় পি প্লাস বি ডিপি বাই ডিবি ইকুয়াল টু 0, বা বি ডিপি বাই ডিবি ইকুয়াল টু মাইনাস পি, বা ডিপি বাই ডিবি সমান মাইনাস পি বাই বি। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমষ্ণ রেখার ঢাল হচ্ছে মাইনাস পি বাই বি। তাহলে সমষ্ণ রেখার ঢাল হচ্ছে আমাদের মাইনাস পি বাই বি, কারণ আমরা জানি ঢাল হচ্ছে লম্ব এবং ভূমি। ট্যান থিটার সময় জানি আমরা লম্ব বাই ভূমি, এক্ষেত্রে লম্ব হচ্ছে চাপ এবং ভূমি হচ্ছে আয়তন, এজন্য সমষ্ণ রেখার ঢাল হচ্ছে মাইনাস পি বাই বি। একইভাবে আমরা রুদ্ধতাপীয় রেখা যদি চিন্তা করি, রুদ্ধতাপীয় রেখার ঢাল যদি চিন্তা করি, রুদ্ধতাপীয় রেখার ঢালের ক্ষেত্রে আমরা জানি পিবি গামা সমান ধ্রুবক। এটাকে আমরা আয়তনের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডিডিবি পিবি গামা ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো পি ডিডিবি বি গামা প্লাস বি গামা ডিডিবি পি ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখতে পারি পি গামা বি গামা মাইনাস 1 প্লাস বি গামা ডিপি বাই ডিবি ইকুয়াল টু 0।
এটাকে আমরা লিখতে পারি বি গামা ডিপি বাই ডিবি সমান মাইনাস পি গামা বি গামা মাইনাস 1। এই সমীকরণ থেকে আমরা আরেকটু লিখতে পারি ডিপি বাই ডিবি ইকুয়াল টু মাইনাস গামা পি বি গামা মাইনাস 1 ডিভাইড বাই বি গামা, অর্থাৎ এই বি গামাটা এখানে চলে এসেছে। এখন এটাকে আমরা যদি সূচকের নিয়ম উপরে নেই তাহলে আমার থাকবে মাইনাস গামা পি বি মাইনাস 1। এটাকে আমরা সর্বশেষ লিখতে পারি মাইনাস গামা পি বাই বি। তাহলে এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে সমষ্ণ রেখার ঢাল ছিল মাইনাস পি বাই বি, এর সাথে যেহেতু গামা গুণ আছে তাহলে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের চাইতে গামা গুণ বড়। অর্থাৎ এই সমীকরণকে সাজায় যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারি গামা গুণন মাইনাস পি বাই বি, অর্থাৎ সমষ্ণ রেখার ঢাল ছিল মাইনাস পি বাই বি, এই সমষ্ণ রেখার ঢালের সাথে গামা গুণ যেহেতু গুণ আছে এই জন্য আমরা বলবো যে রুদ্ধতাপীয় রেখার ঢাল হচ্ছে সমষ্ণ রেখার ঢালের চেয়ে গামা গুণ বড়। এই জন্য যদি আমরা লেখচিত্রের দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের সমষ্ণ রেখা এবং এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় রেখা, কারণ রুদ্ধতাপীয় রেখাটার ঢালটা গামা গুণ যেহেতু বড় এই জন্য এটা বেশি খাড়া হবে।